দর্শক, পরিস্থিতি যা দেখা যাচ্ছে যে ক্রমশই উত্তাপ বাড়ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। হাদী হত্যা নিয়ে মমতার বিস্ফোরক মন্তব্য, এ নিয়ে ভারত সরকারের সংশ্লিষ্টতার ইঙ্গিত, সেই সাথে তৃণমূল কংগ্রেস ভাঙার চেষ্টা সহ নানা ইস্যুতে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্তই হচ্ছে। এসব বিষয়ে আরও তথ্য জানবো। আমাদের সহকর্মী পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছেন সুজিত দুয়ারি। সুজিত, আপনাকে স্বাগত এবং আপনার কাছ থেকে জানতে চাইবো যে হাদীকে কাকে দিয়ে হত্যা করিয়েছে সব জানেন বলে দাবি করেছেন মমতা। আর দুই আসামিকে গ্রেপ্তারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বলেছিলেন রাজ্যের বাইরে যেন ঘটনাটি না ছড়ায়। মানে তখন মুখ্যমন্ত্রী মমতা ক্ষমতায় ছিলেন বলেই কি চুপ ছিলেন? এখন তিনি ক্ষমতার বাইরে, এই জন্যে তিনি এই সমস্ত বিষয়ে কথা বলছেন। বিষয়টা আদৌ কতটা সত্য? বিজেপি নেতা যারা রয়েছেন তারা বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করছেন? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে মমতার এই যে বক্তব্য, গতকাল যে বক্তব্য দিয়েছিলেন কন্যা মঞ্চ থেকে, অবস্থান বিশ্ব মঞ্চ থেকে, সেই মন্তব্য শুধু কি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, নাকি এর পেছনে কূটনৈতিক কোনো কারণ রয়েছে, সেটা কিন্তু স্পষ্ট জানা যাবে। তিনি সমস্ত কথা তার স্পষ্ট করলে, অর্থাৎ তিনি যে কথা বলেছেন সেটা কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে, তার কথার মধ্যেও যথেষ্ট ধোঁয়াশার চিহ্ন রয়েছে। পরিষ্কার করে তিনি কিন্তু বলতে চাননি। তিনি বলছেন যে আমি জানি কে কাকে দিয়ে খুন করিয়েছে বা অর্থাৎ সাংবাদিকরা তখন কিন্তু ওই অডিওতে দেখতে পাবেন, সাংবাদিকরা বলছিলেন যে আপনি নাম বলুন, নাম বলুন, বলছেন না কেন, নাম বলুন। তিনি বললেন না, অর্থাৎ তিনি গোপনীয়তা রক্ষা করলেন। তিনি এখন বর্তমানে সাবেক মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে যখন ছিলেন তখন তিনি গোপনীয়তা রক্ষা করেছিলেন। এখন সাবেক হয়েছেন, এখন তিনি করছেন। তবে বিজেপির কাছে কিন্তু তার পতন হয়েছে, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠন হয়েছে। তিনি কেন মুখ খুলছেন না, কেন খোলসাভাবে বললেন না? তাহলে কি তিনি কোনো একটা গিমিক ছড়ালেন? সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ আহ, এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে যথেষ্ট কিন্তু কোণঠাসা হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দিকে। একের পর এক তাদের যে দলীয় বিধায়করা, তারা কিন্তু তার থেকে মুখ সরিয়ে নিচ্ছে। সে মতো অবস্থায় দলের কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা, কোথাও রেলের হকারদের উচ্ছেদ, সমস্ত বিষয় নিয়ে তিনি পথে নেমেছেন, প্রতিবাদ কর্মসূচি করছিলেন। সেখানেই হঠাৎ করে তিনি নাম না করে একটি খুনের কথা বললেন বাংলাদেশে, এবং সেই খুনের ঘটনায় বললেন মেঘালয় থেকে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতী এসেছিল, এসটিএফ পশ্চিমবঙ্গকে গ্রেপ্তার করেছে। সুতরাং সেটা ধরে নেওয়াই যায় যে এই ঘটনার সঙ্গে কিন্তু হাদির ঘটনার জড়িত রয়েছে। কারণ হাদির ঘটনার ক্ষেত্রে খুনিরা, অর্থাৎ এই যে ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন, এই দুজন কিন্তু একেবারে মেঘালয় সীমান্ত থেকে এদেশে এসেছিল, এবং মেঘালয় সীমান্ত থেকে তাদেরকে এদেশে আসার ক্ষেত্রে সহযোগিতা করেছিল ফিলিপ সাংমা। এই ফিলিপ সাংমা কিন্তু বর্তমানে, তিনি মেঘালয়ের বাসিন্দা, তিনি বর্তমানে রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে। অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা তাদের কিন্তু গ্রেপ্তার করেছিল মার্চের মার্চ মাসের 12 তারিখে তাদেরকে গ্রেপ্তার করে। তার আগে গ্রেপ্তার করা হয় ফয়সাল আলমগীরকে, তাদেরকে মার্চ মাসের 8 তারিখে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর স্পেশাল টাস্ক ফোর্স, অর্থাৎ এসটিএফ কলকাতা পুলিশের, সেখানে কিন্তু তারা বনগা থেকে গ্রেপ্তার করেছিল ফয়সাল আলমগীরকে, এবং নদিয়া থেকে, পাশাপাশি একেবারে সীমান্তবর্তী উত্তর 24 পরগনার বনগা এবং উত্তর 24 পরগনার গা লাগোয়াই রয়েছে এই নদিয়া সীমান্ত, সেই সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছিল ফিলিপ সাংমাকে। অর্থাৎ ফয়সাল আলমকে গ্রেপ্তারের পর তাদেরকে জেরা করে 8 তারিখ গ্রেপ্তার করা হলো, তাদেরকে জেরা করে 12 তারিখে সাংমাকে গ্রেপ্তার করা হলো। তাদের এই মামলা কিন্তু চলছিল একদম এসটিএফ এর আওতায় কলকাতায়, এবং সেখানে দেখা গেল সাংমাকে কিন্তু দমদম সেন্ট্রাল জেলে সেখানে রাখা হয়েছে, এবং পরবর্তীতে সেই আলমগীর এবং ফয়সালকে তারা কিন্তু এনআইএ নিয়ে যায় দিল্লিতে। এনআইএ যেখানে উচ্চ পর্যায়ের তদন্ত হচ্ছে, যেখানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ, তারা তদন্ত শুরু করেছে। মূলত এনআইএ তদন্ত করলে যেটা দেখা যায় যে এনআইএ এর নিজস্ব লকআপ রয়েছে, সেখানে তদন্ত চলাকালীন তাদেরকে রাখতে পারে এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে। এনআইএ কেন নিয়েছে তাদের কাছে? এনআইএ নেওয়ার পেছনে মূলত কয়েকটি কারণ রয়েছে। যেহেতু তারা একেবারে তার কাটা পেরিয়ে এসছে, পালিয়ে এসছে বাংলাদেশ থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে এই দেশে ভারতে আসার কোনো দেশদ্রোহিতার ঘটনা ঘটানোর জন্য এসেছিল কিনা, সমস্ত কিছু কিন্তু তদন্তের জন্যই কিন্তু এনআইএ তাদের দায়িত্বভার নিয়েছিল।
সুজিত, আপনার কাছে আরেকটু জানতে চাও, আপনি বলছিলেন যে ওসমান হাদির আসামিদের অ্যারেস্ট করা হয়েছে এবং তারপর যে প্রক্রিয়াগুলো হচ্ছে এটা নিয়ে নিশ্চয়ই একটু ভালো উদ্যোগই বলা যায়, কিন্তু বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেয়া ভারতে এবং হাদি হত্যার ঘটনার এই যত দূর এবং মমতার এই মুহূর্তে এসে মমতার যে ইঙ্গিত, এ নিয়ে কি বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন পড়ার আশঙ্কা আছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইঙ্গিত, সেটা আগেও বললাম, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাকি তার যুক্তিযুক্ত রয়েছে, তিনি কিন্তু স্পষ্ট করে নিজের বক্তব্য প্রকাশ করেননি। তিনি বলেছেন যে আমি পালিয়ে যাওয়ার লোক নই, এবং আকার ইঙ্গিতে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেন। যদি একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে বোঝা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর একটা সরকার পতন হয়েছে, এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু 18 মাস ছিল। পরবর্তীতে স্থায়ী সরকার গঠন হওয়ার পর্যন্ত তারা কিন্তু পালিয়ে গিয়ে গঠন হওয়া পর্যন্ত কিন্তু এখন গঠন হয়েছে, এখন বর্তমানে স্থায়ী সরকার রয়েছে। তবে এই যে সরকারের পরপর পরিবর্তন, পালিয়ে যাওয়ার কথা, তিনি কি কোন ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কিন্তু স্পষ্ট করে কিছু জানান। অর্থাৎ তিনি বলছেন, আমি জানি আমাকে চুপ থাকতে বলা হয়েছিল, তাই আমি চুপ রয়েছি। অর্থাৎ তিনি চুপ কেন রয়েছেন, কি জানেন, কি তিনি আড়াল করার চেষ্টা করছেন, সেটা তিনি নিজে বলতে পারবেন। তবে এই বক্তব্য নিয়ে ভারতীয় রাজ্য রাজনীতির কেউ কিন্তু কোন রকম মাথা ব্যথা দেখাচ্ছে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও অনেক ধরনের মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের কোনো যৌক্তিকতা ছিল না। এক্ষেত্রে এসটিএফ তদন্ত করেছিল মাত্র কয়েকদিন, তারপরে সেই এনআইএ নেওয়ার পর সেখানে কি তদন্ত প্রক্রিয়া চলছে, সেখানে তাদেরকে জেরা করে কি তথ্য পাওয়া গেল, সেটা কিন্তু একেবারে সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। কারণ ভারত সরকার তারা কিন্তু দেখতে চাইছে মূলত যে অনুপ্রবেশ যেভাবে করে এসেছে এই দুষ্কৃতীরা, যেহেতু বাংলাদেশে বড় একটা খুনের সঙ্গে যুক্ত, এদেশে আসার পর তাদের কোনো অ্যাক্টিভিটি রয়েছে কিনা, কোনো ভারত বিরোধী কার্যকলাপ রয়েছে কিনা দুষ্কৃতীদের, সেটা কিন্তু দেখা হচ্ছে। মূলত তাদেরকে যে দেশ বিরোধী কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত করছে। প্রকৃতপক্ষে বলা যায় যে হাদি হত্যার মামলাটা কিন্তু বাংলাদেশের ঘটনা। বাংলাদেশ সরকার, বাংলাদেশের তদন্তকারী সংস্থা, তারা বিচার করছে। সুতরাং এই বিষয়ে এনআই এর কোনো বিষয় নেই, এনআই শুধু এদেশের বিষয় দেখছে, আমরা ভারতের বিষয় দেখছি। সুজিত, আপনার কাছ থেকে আরেকটু খোঁজখবর নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই হাদি হত্যা প্রসঙ্গ টানলেন, তখন তার নিজের দলেরই ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে, ক্ষমতায় সে নেই। এটা কি কোনো রাজনৈতিক স্ট্যান্ডবাজি কিনা, কি মনে হচ্ছে? দেখুন, এটাই কিন্তু একটা জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায় কি, ভারতবর্ষ তো বিশাল একটা বড় বিষয়, সেখানে অনেক রাজনৈতিক দল রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতার যেহেতু একেবারে ভরাডুবি হয়েছে, 1 মাস আগেই ভরাডুবি হয়েছে, নতুন সরকার গঠন আগামীকাল, সেটা কিন্তু 1 মাস পূর্ণ হবে নতুন সরকারের শপথ গ্রহণের, এই কয়েকদিন বাদে 1 মাস পূর্ণ হবে। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত এই যে দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন, সমস্ত কিছুর পরে প্রথমবার প্রকাশ্যে এলেন এবং ওয়াই চ্যানেলে বিক্ষোভ করলেন। এই বিক্ষোভ কর্মসূচিতে থেকেই তিনি হঠাৎ কেন বাংলাদেশের একটা হত্যা মামলা নিয়ে বলতে গেলেন? তিনি কোথাও কি একটা সেন্টিমেন্ট নেওয়ার চেষ্টা করছেন, কোথাও কি তার জমি ফেরানোর চেষ্টা করছেন, আবার কোথাও কি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকারকে? তিনি কি বলতে চাইছেন স্পষ্ট হয়ে কিন্তু তিনি বলছেন না। তিনি বলছেন যে আমি সমস্ত কিছু জানি, আমি তথ্য ভান্ডার আমার কাছে রয়েছে, কিন্তু তিনি স্পষ্টভাবে বলছেন না। সাংবাদিকরা জিজ্ঞেস করলেও তিনি বলছেন না। কেন বলছেন না, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন। নিশ্চয়ই সুজিত, যত সময় গড়াবে বিষয়টা আরও স্পষ্ট হবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সুজিত দুয়ারি।